আচ্ছা, সো গত ক্লাসে আপনাদের লিমেজ অ্যালগোরিদমের প্রাইমারি একটা পার্ট দেখানো হয়েছে। সো আমরা লিমেজ অ্যালগোরিদমটা বেসিক্যালি ইউজ করতেছি রাউটিং এর ক্ষেত্রে, সিগন্যাল রাউটিং। আচ্ছা, সো আমাদের একটা জিনিস দেখা হয়েছিল যে ম্যানহাটন ডিস্টেন্স। সো আমাদের এই এসটা যদি সোর্স হয়ে থাকে তাহলে তার পাশের সেলের সাথে ম্যানহাটন ডিস্টেন্স গুলো 1 হয়ে থাকে। আচ্ছা, এখন আমি যদি কোনাকুনি চিন্তা করি, কোনাকুনি কখনো ওয়্যারিং করা যায় না, ওয়্যারিংটা আইদার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল হয়। সো কোনাকুনি যাইতে গেলে আসলে আপনার দুইটা ঘর পাড়ি দিয়ে যাইতে হবে। ফার্স্ট রাইটে, দেন আপ। আবার আমি যদি উপর দিয়ে যাইতে চাই তাহলে ফার্স্ট আপ, দেন হচ্ছে আপনার রাইট। ওকে, সো এগুলো আপনারা অলরেডি দেখছেন। সো আমরা আজকে এখানে যে কোশ্চেনটা রয়েছে বা যে গ্রিডটা রয়েছে এই গ্রিডটা সলভ করার ট্রাই করি। তো এখানে হচ্ছে আমাদের এটা কত বাই কত, এখানে হচ্ছে আমাদের 7 বাই 6 একটা গ্রিড দেওয়া আছে। এখানে স্মল স্মল গ্রিডও আছে। সো স্মল গ্রিডের মধ্যে যেগুলো হোয়াইট, এগুলা আসলে ফ্রি গ্রিড, মানে এখান থেকে রাউটিং আমরা ইজিলি করতে পারবো। আর যেগুলো ব্ল্যাক দেওয়া রয়েছে এই ব্ল্যাক গুলো হচ্ছে অবস্ট্রাকল। আর এস দিয়ে হচ্ছে আমাদের সিগন্যালের সোর্স বোঝাচ্ছে, আর টি দিয়ে হচ্ছে আপনার টার্গেট বোঝাচ্ছে। এটা বাস্তবে হচ্ছে এরকম হইতে পারে, মনে করেন আপনি কোনো একটা নট গেটের আউটপুটকে কোনো একটা এন্ড গেটের ইনপুটে কানেক্ট করতে চাচ্ছেন। সো তাহলে আমাদের এই যে নট গেটের আউটপুট নোটটা কি হবে, এখানে হচ্ছে সোর্স, আর এন্ড গেটের ইনপুট টার্মিনালটা কি হবে, টার্গেট। ওকে, সো এই সোর্স টু টার্গেটের মধ্যে যে ওয়্যারটা লাগে এই ওয়্যারটা আমরা কিভাবে অপটিমাইজড ওয়েতে নিতে পারি সেটাই আজকে আমরা এখানে দেখাবো। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওয়েব প্রপাগেট করা। ওয়েব প্রপাগেট, তো এটা আসলে শুরু হয় সোর্স থেকে টার্গেট পর্যন্ত। সোর্স থেকে টার্গেট যতক্ষণ আমরা না পাবো ততক্ষণ আমরা ওয়েব প্রপাগেট করতে থাকবো। এবং ওয়েব প্রপাগেট কিছুই না, এটা হচ্ছে আসলে সেই ম্যানহাটন ডিস্টেন্সটাকেই ডিনোট করে আমাদের এই ক্ষেত্রে। ওকে, সো দেখেন আমাদের সোর্সের পাশের সেলগুলোর ম্যানহাটন ডিস্টেন্স কত হবে, নিচেরটায় 1, পাশেরটায় 1, উপরেরটায় 1। আমরা 1 ম্যানহাটন ডিস্টেন্সে কিন্তু আর কোনো জায়গায় যেতে পারবো না। এবং বাম পাশের সেলটা অলরেডি ব্লক, সো বাম পাশের সেলটায় আমরা যেতে পারবো না। দেন হচ্ছে আমার 2 ম্যানহাটন ডিস্টেন্সে কোথায় কোথায় যেতে পারি। সো 1 এর ঠিক অ্যাডজাসেন্ট, হরিজন্টাল, ভার্টিক্যাল, বা সিম্পল বললে লেফট রাইট আপ ডাউন। 1 এর লেফট রাইট আপ ডাউনে যে সেলগুলো পাবো সেইগুলোর ম্যানহাটন ডিস্টেন্স হবে 2। তাহলে এখানে দেখেন আমরা টপের 1টা দিয়ে শুরু করি। টপের 1-এর জাস্ট লেফটেই একটা ফাঁকা আছে, সো এখানে আমরা ম্যানহাটন ডিস্টেন্স 2 দিব। রাইটে একটা ফাঁকা আছে, 2 দিব। আপ ডাউনে কিন্তু ফাঁকা নেই, তো এখানে আমরা ম্যানহাটন ডিস্টেন্স আর দিতে পারবো না। আবার আর পরে আরেকটা 1 আছে, এটারও হচ্ছে আপনার ডানে ম্যানহাটন ডিস্টেন্স 2 হবে, নিচে ম্যানহাটন ডিস্টেন্স 2 হবে। আর এই সাইডের 1 যেটা এটার বামে ম্যানহাটন ডিস্টেন্স 2 হবে। ওকে, দেন হচ্ছে আপনার 2 এর পরে আমরা ম্যানহাটন ডিস্টেন্স 3 দেওয়া শুরু করব। সো এটাই 3, এটাই 3, এটাই 3। দেখেন 2 এর পাশে অ্যাডজাসেন্ট আর কোনো সেল নেই। অ্যাডজাসেন্ট সেল কিন্তু ডায়াগোনালি হওয়া যাবে না। অ্যাডজাসেন্ট সেল বলতে আমরা হচ্ছে লেফট রাইট আপ ডাউন সেলগুলাকে বোঝাচ্ছি, স্মল সেল। আচ্ছা, সো 3-এর পরে 4, এখানে একটা 4-এর জায়গা আছে, এখানে দেখেন দুইটা 4-এর জায়গা আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের 5। সো 4-এর পাশে দেখেন এখানে একটা 5, এখানে একটা 5, আর এখানে একটা 5। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ম্যানহাটন ডিস্টেন্স 6। এখানে কিন্তু এই যে কোনোটা কিন্তু মিস করা যাবে না, মিস করলে আমাদের ফুল রেজাল্ট চলে আসবে। এরপর আমি 7 ম্যানহাটন ডিস্টেন্স এখানে দিলে
দেখেন 7 ম্যানহাটন ডিস্টেন্স দিলে আর কিন্তু আমার যাওয়া লাগবে না, 7 পর্যন্ত প্রপাগেট করলেই হয়ে যাবে। কেন? আমি টার্গেটের অ্যাডজাসেন্ট সেলে চলে গেছি। তো টার্গেটের অ্যাডজাসেন্ট সেলে চলে যাওয়া মানেই বেসিক্যালি আমাদের টার্গেট হিট হয়ে গেছে। অবশ্যই টার্গেটের সাথে ডায়াগোনালি গেলে কিন্তু হবে না। ঠিক আছে। তো ফর এক্সাম্পল আপনি কোনো একটা জায়গায় এইখানে আসছেন, ফর এক্সাম্পল নিচে নাই মনে করেন, এইখানে 7 আসছে। তো এইখানে 7 আসলে কিন্তু টি এর সাথে আমাদের হিট হয় নাই। তারপরে আরেকটা দিয়ে 8 দিয়েছে, তারপরে হচ্ছে আমাদের টিকে হিট করতে হবে। সো অ্যাডজাসেন্ট সেল বলতে কি বোঝাচ্ছে, এটা ডেফিনেশনটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়েব প্রপাগেট। ওয়েব প্রপাগেট কমপ্লিট হলে তারপরে আমাদের নেক্সট কাজ বেসিক্যালি, নেক্সট কাজ হচ্ছে আমাদের ব্যাক ট্র্যাক। আচ্ছা, সো আপনারা একটা গ্রিডের মধ্যে এক্সামে ফার্স্টে ওয়েব প্রপাগেট করবেন, তারপরে এই গ্রিডটার ভিতরেই হচ্ছে আমরা কি করব, ব্যাক ট্র্যাকটা করব। তাহলে ব্যাক ট্র্যাক হচ্ছে টার্গেটের যেখানে হিট হয়েছে। ওকে, সো আমাদের ব্যাক ট্র্যাকটা করার সময় টার্গেট থেকে সোর্সে আসতে হবে। তো টার্গেট থেকে সোর্সে আসার নিয়ম হচ্ছে আমরা এখানে ম্যানহাটন ডিস্টেন্সটা বাড়াইতে বাড়াইতে গেছিলাম, এখন হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্সটা কমাইতে কমাইতে আসতে হবে। এবং ব্যাক ট্র্যাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের ডিরেকশন, আচ্ছা ডিরেকশনটা, এই যে যে ডিরেকশনে আমরা ব্যাক ট্র্যাক করতেছি এই ডিরেকশনটা আনচেঞ্জ রাখার ট্রাই করতে হবে। ট্রাই টু কিপ আনচেঞ্জড। ওকে। এবং আপনার আরেকটা জিনিস বলে দিই, ব্যাক ট্র্যাকে যদি মাল্টিপাথ আসে তাহলে আমাদের দেখতে হবে যে লেস বেন্ড কোথায় আছে। তো লেস বেন্ড পাথটাই হবে বেসিক্যালি আপনার অপটিমাইজড পাথ। সো ব্যাক ট্র্যাক করার সময় আমরা যে ডিরেকশনে ব্যাক ট্র্যাক করতেছি পারতপক্ষে আমাদের ট্রাই করতে হবে ওই ডিরেকশনটা যাতে আমরা চেঞ্জ না করি। এখন চেঞ্জ কিছু ক্ষেত্রে আপনার করতেই হবে যদি আর কোনো ওয়ে না থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, কিছু ক্ষেত্রে মাল্টিপাথ চলে আসতে পারে ব্যাকট্র্যাকে। তো ওই ক্ষেত্রে আমাদের যে পাথটায় বেন্ট কম সেই পাথটাকেই আমরা অপটিমাইজ ধরবো। তো এইখানে কিন্তু মাল্টিপল পাথ আসবে না। কেন? সোর্সকে সোর্সকে দেখেন খেয়াল করলে যে একটা মাত্র পাত দিয়ে যে একটা মাত্র 7 হচ্ছে জাস্ট হিট করছে। এখানে যদি মাল্টিপল 7 হিট করতো তখন হচ্ছে আমাদের মাল্টিপাথ হওয়া পসিবল ছিল। এবার তাহলে আমরা দেখেনি যে টার্গেট থেকে ফার্স্টে সোর্সে আসলাম এক ঘর। আচ্ছা, এরপর তাহলে আমাদের দেখেন আপাতত ব্যাকট্র্যাক ডিরেকশন ডাউনওয়ার্ড বা নিচের দিকে। এরপর আমি 7-এর পরে আমি 6 খুঁজবো, এক কম। তো এটা দেখেন আমার ইমিডিয়েট নিচে আছে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনার 6-এর পরে কি খুঁজবো, 5। ওটাও দেখেন আমার ইমিডিয়েট নিচে আছে, সমস্যা নেই। তো 5-এর পরে আমি হচ্ছে 4 খুঁজবো। এখন খেয়াল করে দেখেন একটু কনফিউশন আপনার ক্রিয়েট হবে যে আমি এই যে ডানের দিকেও যাইতে পারতাম, বামের দিকেও যাইতে পারতাম। এখানে কিন্তু দুইটা পাথ পসিবল। কিন্তু আমি কিন্তু বলেই দিয়েছি যে এখানে হচ্ছে আমাদের ডিরেকশন কি আনচেঞ্জ রাখার ট্রাই করতে হবে। তো অবশ্যই আমাদের নিচেরটায় গেলে ডিরেকশনটা আনচেঞ্জ থাকে, ডানে গেলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা ডানেরটাকে পরিহার করব এখানে। আচ্ছা, তো এখন 4-এর পরে দেখেন 3-এ যাইতে হবে। এখন এখানে কিন্তু আর কোনো অল্টারনেটিভ 3 এর অপশন নাই। সো ডিরেকশন চেঞ্জ হলেও আমাদের করার কিছু নেই, আমাদের ডানেই যাইতে হবে। যদি আর কোনো 3 থাকতো, নিচে আর একটা 3 থাকতো, তাহলে হয়তো আমরা নিচে 3টাতেই যাইতাম। ওকে। সো 3-এর পরে দেখেন একটা 2 আছে, 2-এর পরে দেখেন হচ্ছে 1 আছে, 1-এর পরে বেসিক্যালি আপনার এই যে 1-এর পরে আমাদের সোর্স আছে। সো এটা আর কি ব্যাকট্র্যাক। ব্যাকট্র্যাকে আপনি একটু ডিরেকশন গুলো অ্যারো দিয়ে আহ, চিহ্নিত করে দিতে পারবেন। ওকে। সো তাহলে আমি একটা পাথ পাইলাম। এই পাথের এই পাথটা যেহেতু একটা পাথই পাওয়া গেছে, ব্যাকট্র্যাকে আমরা যে পাথটা পাবো এটাই আসলে আমাদের অপটিমাইজড পাথ।
ওকে, সো এই পাথের কিছু বৈশিষ্ট্য বলি। ফার্স্ট অফ অল, এখানে হচ্ছে আমাদের ম্যানহাটন ডিস্টেন্সটা কত, যে পাথটা আমি পাইছি, এটা আপনার মাঝে মধ্যে জানতে চাইতে পারে। তারপর হচ্ছে কতগুলা বেন্ড আছে এই পাথটাতে, বেন্ড কত। তো আমি ফার্স্টে বেন্ড দেখি। দেখেন এই যে টি এর সেন্টার থেকে সেভেন এর সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়ান ম্যানহাটন ডিস্টেন্স। তারপর এইখান থেকে এই পর্যন্ত আরেকটা ম্যানহাটন ডিস্টেন্স, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। তাহলে আমাদের টোটাল ম্যানহাটন ডিস্টেন্স কত হচ্ছে? এখানে কিন্তু টোটাল ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে এইট। ওকে, তো তার মানে আমরা একটা রুলস বের করে ফেলতে পারি, যদি আমরা সোর্স থেকে টার্গেটে সেভেনে হিট করি, মানে যত ম্যানহাটন ডিস্টেন্সে হিট করব পাশের সেলে, তো ওভারঅল আমার ম্যানহাটন ডিস্টেন্সটা এক বেশি হবে এখানে। ওকে, আচ্ছা, এখন বেন্ড কতগুলো, বেন্ডটা কিন্তু ইজিলি আপনি বুঝতে পারতেছেন। বেন্ডটা আমরা আইডেন্টিফাই করলে এখানে দেখতে পারবো যে এইখানে একটা বেন্ড আছে আর এইখানে একটা বেন্ড আছে। তাহলে আমাদের কয়টা বেন্ড আছে টোটাল? দুইটা বেন্ড আছে। ওকে, সো আমরা সবসময় পাথগুলার ম্যানহাটন ডিস্টেন্স বের করব, বেন্ড বের করব। সো আমাদের টার্গেটই হচ্ছে, ফার্স্ট টার্গেট ম্যানহাটন ডিস্টেন্সটা যাতে কম হয়, সেকেন্ড টার্গেট বেন্ডটা কম হয়। ওকে, আচ্ছা, সো এইখানে দেখেন ম্যানহাটন ডিস্টেন্স আমরা যে পাথটা পাইছি এটাই অবশ্যই, বা ম্যানহাট মানে আমরা যে কয়টা পাথ পাবো ওয়েব প্রপাগেট করে ব্যাক ট্র্যাক করে, সবগুলোর ম্যানহাটন ডিস্টেন্সই বেসিক্যালি সেম হবে। ওকে, আর বেন্ডটা কম বেশি হইতে পারে, সো বেন্ডটা কম হইলে সিগন্যালটা ইজিলি প্রোপাগেট করতে পারে, মোমেন্টামে চেঞ্জ হয় না। ওকে, সো ফেব্রিকেট করাটা ইজি, সেই জন্য বেন্ড কমটা আসলে প্রিফারেবল। ওকে, সো আপনাদের তাহলে এক্সামে এরকম একটা গ্রিড দেওয়া থাকবে, সেখানে ফার্স্টে ওয়েব প্রোপাগেট করবেন, তারপর ব্যাক ট্র্যাকটা দেখাবেন, দেখার পরে এইটাই সেম গ্রিড দেখবেন আরেকটা পাশে দেওয়া থাকবে হয়তো। সো ওইটাই কি করবেন, তো আমার যেহেতু এখানে আসেন আমারও সেম গ্রিড দেওয়া আছে এই যে নিচে, তাহলে আমাদের পাতটার কথা তো মনে আছে এই যে এখানে। তাহলে আমরা কি করব এরপর, অন্য কোনো একটা পেন্সিল দিয়ে এই যে এখানে হচ্ছে যে মেটাল ফিল করছেন, এই মেটালটার জন্য একটা স্কেচ করে দিবেন আপাতত। ওকে, সো তাহলে দেখেন আমাদের সোর্সের সাথে টার্গেটের কানেকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সো নাও এখানে দেখেন স্লাইডে আপনাদের ওয়েব প্রপাগেটটা আরো ক্লিয়ারলি দেখানো হয়েছে। ফার্স্টে আই ইজ ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এ হিট করে গেছে। তারপরে দেখেন এখানে ব্যাক, আমাদের ব্যাক ট্র্যাকটাও দেখানো হয়েছে। ব্যাক ট্র্যাক না, ব্যাক ট্রেস, সরি। ওকে, সো আমাদের তারপরে হচ্ছে এই যে দেখেন ব্লু কালারের মেটাল দিয়ে ফিল করে দিছে। সো এটা আপনার ব্লু কালারই মেনটেন করতে হবে এমন না, আপনি পেন্সিল দিয়ে কোনো একটা স্কেচ করে নিচে লিজেন্ড লিখে দিতে পারেন যে আমার এই স্কেচটা মেটালকে বোঝাচ্ছে, তাহলে আসলে এনাফ। সো আপনার এই কাজটা করার জন্য বেসিক্যালি এখানে কিন্তু অনেকগুলা, যে 7টা গ্রিড নিচ্ছে, আপনাদের এক্সামে কিন্তু এত গ্রিড দেওয়া থাকবে না। এই যে পুরো কাজটা করলেন, পুরো কাজটার জন্য দুইটা গ্রিড দেওয়া থাকবে। সো দুইটা গ্রিডের, গ্রিড ওয়ানে কি থাকবে, এটাতে হচ্ছে গ্রিড ওয়ানে থাকবে হচ্ছে আপনার এই যে এইখানে যা যা করা আছে এটা পুরোটা। আর গ্রিড টুতে একটা ফ্রেশ গ্রিডে যে, সেখানে যে কি করবেন, সেখানে হচ্ছে, সেখানে তো আর এগুলো থাকবে না যে প্রোপাগেটের যে ম্যানহাটন ডিস্টেন্স, ওইগুলো তো আর অ্যানোটেট করা থাকবে না। জাস্ট ফ্রেশ আপনার যে পাথটা পাইছেন ওই পাথটাতে এসে আপনি মেটালের জন্য একটা স্কেচ করে দিবেন। সো এখন হচ্ছে আমরা আরেকটা ডিফারেন্ট প্রবলেম দেখব। সো আমাদের সবসময় সোর্স আর টার্গেট একটাই থাকবে এমন না, আমাদের সোর্স এবং টার্গেটের সংখ্যা বেশি হইতে পারে। সো দেখেন আমরা নতুন একটা প্রবলেমে আসতেছি। সো এই নতুন প্রবলেমটা, আচ্ছা প্রবলেমটা আমরা এখানে না করে আমরা অন্য জায়গায় নিয়ে যাই যাতে আমাদের ফ্রিডম থাকে। ওকে, আচ্ছা মনে করেন এই প্রবলেমটা আপনাকে দেওয়া আছে। আচ্ছা, সেই প্রবলেমে সোর্স একটা টার্গেট দুইটা। সো এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার যে কোনো একটা গেটের আউটপুট, এটা এসটা হচ্ছে কোনো একটা গেটের আউটপুট,
এটা দুইটা গেটের ইনপুটে যাবে, দুইটা ডিফারেন্ট লোকেশন, এই জন্য এখান থেকে আমাদের টার্গেট ওয়ান টার্গেট টুতে প্রপাগেট করে পাঠাইতে হবে। তো এখন আসলে এইটা করার জন্য প্রায় আমরা যা শিখলাম অলমোস্ট সেম অ্যাপ্রোচ, কিন্তু একটু জাস্ট মাঝখানে কিছু প্রসিডিওরে ডিফারেন্স আসবে, ওইটা আমরা দেখব। সেটা আমি আপনাদের সলভ করে দেখাচ্ছি এখানে। সো ফার্স্ট কাজ যে সোর্স থেকে প্রপাগেট করা শুরু করা। সো সোর্স থেকে আমরা আগের মতোই প্রপাগেট করা শুরু করব, এবং এখানে ব্ল্যাকগুলা কিন্তু অবস্টাকেল বোঝাচ্ছে আসলে। তাহলে সোর্সের পাশে এই যে ওয়ান ওয়ান ওয়ান, তারপর এরপরে টু। আচ্ছা, আমরা টু গুলা দিয়ে দিলাম, এগুলা ম্যানহাটন ডিস্টেন্স বোঝাচ্ছে। এবং অবশ্যই এই যে এখন টু এর পাশে যে আমি থ্রি গুলা দিব, এটা অবশ্যই লেফট রাইটে থ্রি দিতে পারবো, অথবা হচ্ছে আপ ডাউনে থ্রি দিতে পারবো, যদি ওই ওই সেলগুলা হচ্ছে আপনার খালি থাকে বা ফ্রি থাকে। সো দেখেন, এই যে এই টু এর আশেপাশে কিন্তু আর থ্রি দেওয়ার ওয়ে নাই, এই যে যেহেতু আমি ডট দিছি। এটার পাশে একটা দেওয়া যায় থ্রি, এটার পাশে একটা থ্রি তো দিয়েই ফেললাম আগেরটা, এর এই পাশে একটা থ্রি দেওয়া যায়, এটারও দেওয়া হয়ে গেল উপরে। তো দেখেন থ্রি এর পরে দেন হচ্ছে আমাদের, দেখেন থ্রিতে অনেকে কিন্তু ভুল ভাবতে পারে যে থ্রি হয়তো টি টু কে হিট করে দিছে। তো এরকম কিন্তু হবে না বেসিক্যালি। আমাদের হচ্ছে আরো এক ঘর প্রপাগেট করতে হবে। তাহলে থ্রি এর পরে কি ফোর, এরপরে কি ফোর, এই থ্রির পরে ফোর, এরপরে আচ্ছা সরি এখানে কিছু হবে না, এখানে ফোর। এখানে আর কোনো জায়গায় কিন্তু ফোর দেওয়ার জায়গা নেই। তো আপনারা অনেকে পার্শিয়াল করেন, যে বুঝতে পারতেছেন যে উপরের দিকে হচ্ছে হিট করবে না, নিচের দিকে হিট করবে, এই জন্য নিচের দিকে প্রপাগেট করতে থাকে। তো আমাদের প্রপাগেটটা, এগুলা যেহেতু অ্যালগোরিদম, সো এখানে কিন্তু আমাদের প্রসিডিউরের জন্য মার্ক থাকবে, এই জন্য আমরা পারফেক্টলি সব দিকেই প্রপাগেট করব আনটিল আমরা হচ্ছে টার্গেটকে হিট না করি। টার্গেটকে হিট না করা পর্যন্ত সব দিকে আমাদের প্রপাগেট করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের প্রপাগেট শেষ হলো, ব্যাক ট্রেস করতে হবে। তাহলে ব্যাক ট্রেস করতে গেলে আমরা আরেকটা কালি ইউজ করি, মনে করেন হচ্ছে ব্লু কালি। তো ব্যাক ট্রেস এই যে টি এর পাশে দেখেন দুইটা ফোর আছে, এই জন্য দুইটা ফোরের কারণে, যেহেতু টি টু কে দুইটা ফোর হিট করছে বা দুই দিক থেকে হিট করছে, তাহলে আমাদের বেসিক্যালি ফার্স্ট অবস্থায় দুইটা ব্যাক ট্রেস হবে। তো আমরা ফার্স্ট নিচেরটা দিয়ে শুরু করি। নিচেরটা দেখেন, এই যে এর মিডিল থেকে এর মিডিলে আসলাম, তারপর দেখেন ডিরেকশন তো এখন চেঞ্জ হয়ে গেল, ডিরেকশন তো ডান দিকে যাবে, তার কারণ ফোর এর পরে থ্রি আর কোনো জায়গা নাই। সো এদিকে আসছি। ও, আচ্ছা আমি একটু আবার করি এটা। আচ্ছা ডিফারেন্ট কালি, ব্ল্যাক কালি দিয়ে করি মনে করি। সো টি টুর মিডিল থেকে আমরা এইটাই আসছি, তারপরে ডিরেকশনটা দিচ্ছি এইখান থেকে, ফোর থেকে থ্রিতে যাচ্ছি, থ্রি থেকে ডিরেকশন আনচেঞ্জ থেকে টুতে যাচ্ছি, টু থেকে ওয়ান, ওয়ান থেকে হচ্ছে আপনার এইখানে। ওকে, সো তাহলে আমরা পাথ ওয়ান পেয়ে গেলাম। তাহলে পাথ ওয়ানের বৈশিষ্ট্য কি? পাথ ওয়ানে আমাদের বেন্ড কয়টা আছে এটা দেখতে হবে। পাথ ওয়ানে আমাদের বেন্ড আছে বেসিক্যালি দুইটা। ওকে, সো তাহলে আমরা পাথ ওয়ানটা রাখলে, এবার অন্য কোনো একটা কালি বা ডিফারেন্ট একটা শেড দিয়ে আমরা পাথ টুটা নিই। তাহলে দেখেন পাথ টুটা উপর দিক থেকে যাচ্ছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত দেখেন একটা, দেন এইখানে, দেন হচ্ছে এইখানে, দেন এইখানে, দেন হচ্ছে আমাদের এখানে। তাহলে একটা বেন্ড, দুইটা বেন্ড, তিনটা বেন্ড, তাহলে দেখেন পাথ টুতে আমাদের বেন্ড হচ্ছে তিনটা। তো তাহলে আমাদের অপটিমাইজড গোল অনুযায়ী বুঝতেই পারতেছেন আমাদের রেড পাথটা কিন্তু কি হবে না, সিলেক্ট হবে না। তাহলে আমাদের অপটিমাইজড পাথ কোনটা, ব্ল্যাক পাথ যেটা নিচ্ছি, এটাই কিন্তু আমাদের বেস্ট পাথ হিসেবে ট্রিট করতে পারি। সো তাহলে আমাদের এই কাজটা এখন মেটাল দিয়া দেওয়ার পালা। তাহলে সোর্স থেকে টার্গেট পর্যন্ত ব্ল্যাক পাথটা যেহেতু অপটিমাইজড পাথ আসছে, এই পাথটা আমরা মেটাল ফিল করে দেব। তাহলে মেটাল ফিল করে দেওয়ার জন্য এই যে আমাদের একটা গ্রিডের কাজ কিন্তু শেষ হয়ে গেল। তাহলে দেখেন আমরা পাশে, পাশে আর একটা গ্রিড পাশেই রাখি, বললাম। আচ্ছা, তাহলে একটা গ্রিড যদি পাশে রাখি,
এই গ্রিডে আমাদের এখন কাজ হবে এই মেটালটা, তাহলে এই যে এইখানে আমাদের মেটাল দিয়ে ভরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমরা মেটাল ফিল করে দিছি। Okay. এখন আমাদের কিন্তু লক্ষ্য এখনো অর্জন হয়নি, আমি কিন্তু সোর্স থেকে দুইটা টার্গেটেই যাইতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট এটা হচ্ছে আমাদের গ্রিড এ, বি গ্রিড, এ গ্রিড বি গ্রিড ইউজ হয়ে গেছে। ওকে, তাহলে এ গ্রিড বি গ্রিড ইউজ হলে এখন আমরা আর একটা গ্রিডে কাজ করতে পারি, সেটা হচ্ছে সি গ্রিড। মানে আমরা কয়েকটা ফর্ম নিয়ে কাজ করতেছি, একই গ্রিডকে কপি পেস্ট করতেছি। তাহলে এইখানে এখানেও তো হচ্ছে আমাদের আহ মনে রাখতে হবে যে মেটালটা ফিল আছে, এই যে মেটালটা ফিল আছে। এখন এই যে এস থেকে টার্গেট টু তে, যেটা টার্গেট ওয়ানেও আমি যাইতে পারতাম, তো যেটাকে আমি আগে পাইছি সেটাতে যাওয়ার পরে খেয়াল করে দেখে এই সোর্স থেকে টি2 পর্যন্ত এবং যে ওয়্যারটা কানেক্ট করছি, এই সবগুলা কি একটা নোড হয়ে গেছে না? তো আমি টার্গেট ওয়ানে এর যে কোনো জায়গা থেকে আসলে কানেকশনটা নিতে পারি। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে পুরো সোর্স, টার্গেট টু এবং এই যে পাঁচ চারটা মেটাল যে ব্লক আছে, এই মেটাল গ্রিড বা মেটাল সেলগুলা এবং সোর্স টার্গেট সবগুলা মিলায় এখন একটা সম্মিলিত সোর্স হিসেবে আমাদের কাজ করবে। তো আমাদের সেকেন্ড প্রপাগেশন যখন শুরু করব, তখন আমরা শুধু সোর্স থেকে শুরু করব না, আমরা সবার পাশে ওয়ান দিব। তাহলে এই যে এই সোর্সের পাশে একটা ওয়ান, এটা ডানে একটা ওয়ান, এটার ডানে একটা ওয়ান, এইখানে একটা ওয়ান, এইখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান। তাহলে এই সম্মিলিত পুরোটাই হচ্ছে আমাদের এখন স্টার্টিং পজিশন। এই যে সোর্স টার্গেট অ্যান্ড চারটা সেল, এর সম্পূর্ণটার পাশে হচ্ছে আমি ওয়ান 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 দিয়ে দিচ্ছি। ওয়ান কি ইন্ডিকেট করতেছে? ওয়ান হচ্ছে আমাদের সিম্পল ম্যানহাটন ডিস্টেন্সকে ইন্ডিকেট করতেছে। এখন ওয়ান দেওয়ার পরে এরপর আমাদের হচ্ছে ওয়েব প্রপাগেটের রুলস অনুযায়ী টু দেওয়ার পালা। এখন ওয়ানের অ্যাডজাসেন্ট সেলগুলোতে আমাদের টু দিতে হবে। তো খেয়াল করে দেখেন টু কোথায় কোথায় দেওয়া যেতে পারে। এইখানে একটা টু, এইখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। সো ওভারঅল এতগুলা টু দেওয়া যাচ্ছে। এখন খেয়াল করে দেখেন, আমি তো টার্গেট ওয়ান কে হিট করা বাকি ছিল, টার্গেট ওয়ান কেও হিট করে দেওয়া হয়েছে। সো তাহলে ওভারঅল আমরা দেখতে পারতেছি যে আমাদের ওয়েব প্রপাগেটের পরে এখন ব্যাক ট্রেস করতে হবে। তো এই ব্যাক ট্রেসটা তো অনেক ইজি, জাস্ট দুইটার জন্য। তো ব্যাক ট্রেস যে টার্গেট থেকে এইখান থেকে এই পর্যন্ত আসবো, তারপরে ডিরেকশন আনচেঞ্জ রেখে যে ওয়ানে চলে যাব, তারপরে টার্গেট টুতে। ওকে, সো আপনার এটা ব্যাক ট্রেসটা হয়ে গেল। এখানে দেখেন বেন্ড কত, জিরো বেন্ড, কোনো বেন্ডই আসে নাই। ওকে, সো এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের যে ফোর্থ গ্রিডটা আছে, ফোর্থ গ্রিডটার ভিতরে আমরা সুন্দর করে মেটাল দিয়ে দেখাই দিব যে বেসিক্যালি আমাদের কোথা থেকে আমরা কোথায় গেছি। তো এটা তো মেটাল আগেই দেওয়া ছিল। আচ্ছা, ফার্স্টটা করে আমি এই মেটালটা পাইছিলাম, এখন সেকেন্ডটা করে ওই যে টি2 উপর দিক থেকে আমাদের কানেক্ট হচ্ছে। সো টি2 থেকে টি1-এ যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের এখন স্কেচ করে দিতে হয়ে গেল। সো দেখেন ওভারঅল কানেকশনটা একটা অপটিমাইজ কানেকশন চলে আসছে। এস থেকে ফার্স্টে টি2-তে গেছে, টি2 থেকে হচ্ছে টি1-এ গেছে। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার সিস্টেমেটিক ওয়েতে আসবে। সো এমন হবে না যে এইখানে যেমন টি2 থেকে টি1 কানেক্ট হয়েছে, এমন হইতে পারতো যে এস থেকেই টি1-এ কানেক্ট হচ্ছে। ফর এক্সাম্পল আপনাদের জাস্ট এটা তো হয়ে গেছে আমাদের, জাস্ট আমি একটু বোঝানোর জন্য বলতেছি। টি1 সেল যদি এই কোণার দিকে হইতো, তাহলে দেখতেন যে এস থেকেই হয়তো টি1-এ কানেক্টেড হয়েছে। ওকে, আবার খেয়াল করে দেখেন, যদি এমন হইতো যে টি1টা এইখানে আছে, তাহলে দেখা যাইতো যে সোর্স থেকে ফার্স্টে টি1-এ কানেক্টেড হইতো, তারপরে হচ্ছে সোর্স এবং টি1-এর সম্মিলিত ফল থেকে টি2-তে কানেক্ট হইতো। ওকে, সো ফার্স্টে কোনটা কানেক্ট হবে, সেকেন্ড কোনটা কানেক্ট হবে, এটা ফার্স্ট ওয়েব প্রপাগেশনের পরে ডিপেন্ড করতেছে। আমি ফার্স্ট সোর্স থেকে ওয়েব প্রপাগেট করতে করতে যেটায় যে ফার্স্ট হিট করব, হিট করার সাথে সাথে ওই মেটাল কানেকশনটা দিয়ে নিতে হবে এবং হিটেড টার্গেট, সোর্স অ্যান্ড
গিভেন মেটাল, এই সবগুলাই এখন সম্মিলিত একটা বিগ সোর্সের মতো কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের, তাহলে দেখেন ABCD। তো এরকম একটা প্রবলেম সলভ করতে গেলে আপনাদের ওভারঅল কয়টা লাগছে? চারটা, চারটা মতো ইয়ে লাগছে, চারটা মতো ব্লক লাগছে। চাইলে আরো কমায় আনাও যায়, চাইলে আপনি এটা দুইটার মধ্যেও করে উঠতে ফেলতে পারেন। তো এই যে প্রোপাগেট, তারপরে ব্যাক ট্রেস, মেটাল ফিল আপ করতেছেন, এই ইনফরমেশন গুলোর জন্য হচ্ছে থাকে, না হলে মার্কিং কিন্তু কমে যাবে, এটা আর কি খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমরা স্লাইডে প্রসিড করি। নেক্সট আমাদের কি কি টপিক আছে দেখি। তো এটা হচ্ছে মাল্টিপল সোর্স টার্গেটের প্রবলেম ছিল। আচ্ছা, তো এইখানে আসলে আর কোনো প্রবলেম এক্সারসাইজ আপনার দেওয়া নাই লিমিজের, বাট আমি আর একটা ডিফারেন্ট জিনিস করাই দিই আপনাদের। আচ্ছা, এটার জন্য আমরা সিম্পল একটা সিঙ্গেল টার্গেটের এক্সাম্পল নিই। আচ্ছা, মনে করেন এই প্রবলেমটা নিয়ে আমরা একটু এক্সারসাইজ করবো এখন। এখানে আপনার, আমি প্রবলেমটাকে মডিফাই করে দিই, প্রবলেমটাকে মডিফাই করে আপনার মনে করলাম আমাদের টার্গেটের পাশে একটা সেল আছে, এই সেলটাকে আমি ডিফারেন্ট একটা শেড দিচ্ছি। সোর্সের পাশে একটা সেল আছে, এটাকে একটা ডিফারেন্ট শেড দিচ্ছি। এবং হচ্ছে আপনার ভিতরের দিকে একটা মেটাল আছে। ওকে, সো আমি নোটেশনে লিখে দিব যে এই যে হোয়াইট, আচ্ছা সরি, এটা তো হচ্ছে আপনার এই যে এইখানে হচ্ছে আমরা বলবো যে নোটেশন এম পি এমটি সেলগুলা হোয়াইট, তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক সেলগুলা হচ্ছে আপনার অবস্টাকেল, আর হচ্ছে আপনার ব্লু, ব্লু যেগুলা দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের মেটাল সেল। তাহলে আমরা এতক্ষণ যেগুলা করছি ওইখানে সোর্স, টার্গেট এন্ড মেটাল বাদে আর কোনো কিছু ছিল না। ওকে, এখন আমাদের সাথে কিছু এক্সট্রা মেটাল সেল চলে আসছে। সো মেটাল সেল থাকলে কি করতে হবে এটা আমাদের বুঝতে হবে। এখন দেখেন, সোর্সের ইমিডিয়েট আপ ডাউন লেফট রাইট এ যদি কোনো মেটাল সেল থাকে, তাহলে ওইটাকে আমরা সোর্সের পার্ট হিসেবে গণ্য করব। এটা একটা পয়েন্ট। তাহলে সোর্সের অ্যাডজাসেন্ট গুলা কি হিসেবে কাউন্ট হবে? সোর্স হিসেবে কাউন্ট হবে, সোর্সের পার্ট। তারপরে টার্গেটের অ্যাডজাসেন্ট, আচ্ছা সরি, অ্যাডজাসেন্ট মেটাল আর কি। ওকে, তাহলে এটা শুধু অ্যাডজাসেন্ট না, অ্যাডজাসেন্ট মেটালটা সোর্স হিসেবে কাউন্ট হবে। টার্গেটের পাশেও অ্যাডজাসেন্ট কোনো মেটাল থাকলে ওইটা হচ্ছে আমাদের টার্গেটের পার্ট হিসেবে কাউন্ট হবে। ওকে, আর একটা জিনিস, এখন আমাদের প্রোপাগেট করার সময় সেপারেট মানে সোর্সের সাথেও নাই, টার্গেটের সাথেও নাই, এবং সোর্স এবং টার্গেটের সাথে ডিরেক্ট কোনো লিঙ্কও নাই। ওকে, সো এরকম সেপারেট যদি কোনো মেটাল সেল পাই, তাহলে এটাকে আমরা চিন্তা করব ব্লক হিসেবে। ওকে, সো এখন আসেন আমরা শুরু করি। তো তাহলে আমাদের সোর্স থেকে টার্গেটে যাইতে হবে, তার মানে আমাদের প্রোপাগেট করতে হবে। তো আপনারা ভাবতেছেন যে আমি কি বলতেছি, সোর্সের পাশেও থাকলেও সোর্স কেন? ওকে, এবং এটাকে সোর্স ধরলে ওই যে সোর্সের পাশে, দেখেন সোর্সের পাশে আমাদের যে একটা মেটাল সেল আছে, এটাকে আসলে সোর্সের পার্ট ধরলে কিভাবে আমাদের প্রোপাগেশনটা ডিফারেন্ট হবে, এটাই তো আপনাদের বোঝার ব্যাপার আসলে। ওকে, তো তার মানে এখন আমাদের সোর্স হচ্ছে, আচ্ছা এটা একটু ডিফারেন্ট কালি দিই, মনে করেন
হলুদ কালি দিয়ে দিচ্ছি, তাহলে হলুদ কালি দিলে এই দেখেন এই পুরোটাই এখন আমাদের কি হয়ে যাচ্ছে, হলুদ কালি দিয়ে বোঝাই দিচ্ছি এই পুরোটাই এখন আমাদের সোর্স, এবং এই পুরোটাই আমাদের কি এখন টার্গেটে পরিণত হয়ে গেছে। তাহলে আমাদের প্রপাগেট যখন করব, তাহলে শুধু কি সোর্সের পাশে ওয়ান দিলে হবে না, এই পুরোটার পাশেই হচ্ছে ওয়ান দিতে হবে। তাহলে দেখে নিচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স ওয়ান, প্রপাগেটে ওয়ান 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 ওয়ান। ওকে, তো এতগুলা ওয়ান চলে আসছে, এরপর হচ্ছে আমাদের প্রপাগেটে টু আসবে, টু 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 টু, তারপর আমাদের প্রপাগেটে থ্রি আসবে, এদিকে একটা থ্রি এদিকে একটা থ্রি, তারপর ফোর, ফাইভ, সিক্স, সিক্স দেওয়া হয়েছে, দেন হচ্ছে আমরা সেভেন দিব, এটা সেভেন, এটা সেভেন, এখানে সেভেন। সো দেখেন আমাদের আর কি যাওয়ার দরকার আছে, আর যাওয়ার দরকার নেই, কেন? তার কারণ আমরা টার্গেটকে হিট করে ফেলছি। ওকে, তাহলে দেখেন সোর্সটা শুরু হয়েছে সোর্স এবং মেটাল সহ পুরো পার্ট থেকে, আবার টার্গেটটা শেষ হবে কোথায়, টার্গেট অ্যান্ড পাশে যে মেটাল আছে পুরোটা। এখন ফর এক্সাম্পল এইখানে আসলে আপনারা টার্গেটের পাশে মেটালের গুরুত্বটা বুঝতে পারেননি, একটু জাস্ট রিথিঙ্ক করেন। যদি আমাদের টার্গেটটা এটা হইতো আর মেটালটা এটা হইতো, তাহলে যেহেতু মেটাল মেটাল হচ্ছে টার্গেটের পার্ট, তাহলে আমাদের সাথে এসেই কিন্তু আমাদের টার্গেটকে হিট হয়ে যেত। ওকে, যদিও এখন আমি ডিরেক্ট টার্গেটকে হিট করছি, বাট থিঙ্ক করেন যে টার্গেট এবং টার্গেটের মেটালের পজিশনটা আমি সোয়াপ করছি, তো সোয়াপ করলেও কিন্তু একই ইম্প্যাক্ট পড়তো। কেন? এই যে সাত তখন মেটালেরকেই টাচ করা মানে সোর্সকে টাচ করা, মানে সোর্স এবং টার্গেটের পাশে কোনো মেটাল থাকলে আমরা ধরে নিব ওইটা আসলে একই জিনিস হয়ে গেছে। ওকে, একই নোড হয়ে গেছে, এটা আমরা থিঙ্ক করে ওই প্রপাগেট গুলা করবো। যাই হোক, সো আমরা এটা তো উল্টাবো না, যেভাবে আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা যখন ব্যাক ট্র্যাকটা করবো, ব্যাক ট্র্যাক করার সময় ব্যাক ট্র্যাক তখন ফাস্ট করতে পারবে, যে সাতের পরে ছয়, ছয়ের পরে পাঁচ, পাঁচের পরে চার, এদিকে কিন্তু এই যে রাইটের দিকে চার ছিল ওইটা যাওয়া যাবে না, তারপরে এদিকে তিন এক। তো এটা করার পরে দেন হচ্ছে আপনি জাস্ট মেটাল ফিল আপ করে দিলে হয়ে যাচ্ছে, এই যে সাতটা ঘর আছে, সাতটা ঘরে হচ্ছে আপনার মেটাল ফিল আপ করে দিলেই কমপ্লিট। সো এতটুকুই আসলে আমাদের কাজ, বেসিক্যালি জাস্ট সোর্স অ্যান্ড টার্গেটের রিজন গুলা মনে রাখতে হবে। Okay, তো এটা না ধরলে সোর্সের পাশের টার্গেট বা মেটাল গুলাকে কিন্তু আমার সোর্স এবং টার্গেটের পাশের মেটাল গুলাকে টার্গেট হিসেবে কাউন্ট করতে হবে, এটা কিন্তু মাস্ট। স্যার, ইন্ডিভিজুয়াল যে মেটাল ব্লক, এটা ব্লক হচ্ছে কারণ কি এটা অন্য কোনো কম্পোনেন্টের সাথে কানেক্টেড থাকতে পারে এই জন্য? হ্যাঁ, ওইটা অন্য কোনো কম্পোনেন্টের সাথে কানেক্টেড থাকতে পারে। ওকে, জাস্ট ফর এক্সাম্পল আপনাকে বোঝাই, মানে আমাদের তো একটা বড় গ্রিডের মধ্যে একটা কানেকশন থাকবে এমন না, কোনো একটা মেটাল লাইন কানেক্টেড হয়ে গেছে, তাই না? তো এখন পাশ দিয়ে যখন আপনি আরেকটা লাইন টানবেন, তখন কি আগের লাইনটাকে, এক্সিস্টিং লাইনটাকে কি আমার ব্লক ধরতে হবে না? আচ্ছা, আপনি যখন বললেন তখন আমি একটা জাস্ট রাফ একটা এস্টিমেশন দেখায় দিই, দেখেন। মনে করেন আমাদের কোনো এক্সিস্টিং মেটাল নেই, আমাদের সোর্স দুইটা আছে, টার্গেট দুইটা আছে, তাহলে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, তাহলে এটা হচ্ছে আপনার টার্গেট ওয়ান, এখানে মনে করেন একটা অবস্ট্রাকেল দিয়ে দিলাম জাস্ট, আর টার্গেট টুটা হচ্ছে আপনার এরকম জায়গায়। ওকে, সো তাহলে খেয়াল করে দেখেন, আমরা ফার্স্টে এই যে মেটালটা নীল কালার দিয়ে দেখে সোর্স ওয়ান থেকে টার্গেট ওয়ানে গেছি। আচ্ছা, গেলে এই যে সোর্স ওয়ান টার্গেট ওয়ান, এটা তো একটা ডিফারেন্ট নোড, তাহলে এই নোডের কানেকশন কমপ্লিট হওয়ার পরে যখন আমি S2 থেকে T2 তে যাব, তখন কি করতে হবে, তখন এই যে এক্সিস্টিং ব্লকগুলা চলে আসছে, এই এক্সিস্টিং ব্লকগুলোকে আমার কিন্তু, সরি এক্সিস্টিং সেল চলে আসছে, এক্সিস্টিং সেলগুলোকে আমাদের
ব্লক হিসেবে ট্রিট করতে হবে। তো তাহলে আমাদের নর্মালি যদি এটা না থাকতো, তাহলে এটা যদি মেটাল হইতো বা এদের সাথে আমি যদি কানেকশন করতাম, তাহলে নর্মালি কি করতাম, মানে একদম আপনি যদি যেভাবে চিন্তা করতেছেন, ধরেন এটা S2 থেকে এটা কানেক্ট করে তারপরে এখান থেকে এখানে চলে যেতাম। তাহলে এই কাজটা বর্তমানে যেটা আমি দেখালাম, এটা যদি করি, তাহলে দেখেন সোর্স 1, টার্গেট 1, টার্গেট 2 সবগুলোকে একসাথে মিশে যাচ্ছে না? কিন্তু হ্যাঁ, আমাদের শর্ট হয়ে যায়। এগুলাকে একসাথে শর্ট হয়ে যাবে, শর্ট করতে দেওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য আমাদের এই পাথ না নিয়ে, ওদের হেল্প না নিয়ে আমাদের কি করতে হবে, অন্য দিক থেকে আসলে প্রপাগেট করতে হবে। হ্যাঁ, তাহলে ওদেরকে ব্লক ধরে আমরা এই সাইড থেকে হয়তো বা, এটা সম্পূর্ণ ওয়েব প্রপাগেশনের উপর ডিপেন্ড করবে। তো এই দিক থেকে হয়তো আমরা ভালো একটা পাথ পাইতে পারি। ঠিক আছে, সো এটা একটা দুইটা ওয়্যারিং আমার টানা হয়েছে। ওকে, সো দ্যাটস ইট। এই জন্য আমি এখানে আপনাদের আগেরটায় দেখাই দিলাম যে ইন্ডিভিজুয়াল যদি কোনো মেটাল থাকে, মানে সোর্স এবং টার্গেটের অ্যাডজাসেন্ট না এমন কোনো মেটালকে আমরা ব্লক ধরবো। ওকে, এবং ওর পাশ দিয়ে চলে যাবো, ওইটার পর দিয়ে যাব না, ওর পাশ দিয়ে চলে যাব। আর আরেকটা জিনিস, এই যে মেটালগুলো আমরা ফিল আপ করে দিচ্ছি, মেটালগুলো আসলে ওই সেলগুলোর পুরোটা রিজনে থাকে না। ওইটা বেসিক্যালি মিডিলের 50% কভার করে থাকে, এরকম চিন্তা করতে পারে। এই জন্য এক্সিস্টিং একটা মেটালের পাশ দিয়েও যদি আপনি আরেকটা মেটাল লাইন নেন, তাহলে ওই দুটা আসলে চাইলে কানেক্ট করতে পারেন, আবার চাইলে নাও কানেক্ট করতে পারেন। তো আমরা আসলে কানেক্ট করতে চাই না, এই জন্য একটা, এই যে পরেরটায় যাই, একটা, এই যে একটা কানেকশন রয়েছে, ওর পাশের সেল দিয়ে যদি আমি আরেকটা নেই, তাহলে আসলে কিছুটা গ্যাপ থাকবে, গ্যাপের কারণে এটা উপরেরটার সাথে নিচেরটা কানেক্টেড হবে না। ওকে, সো হোপফুলি বুঝতে পারছেন। সো এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, খুবই ইজি। আর কনফিউশন থাকলে তো অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। ওকে, সো দেন আমাদের নেক্সট আর কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তো এগুলা ইজি, এইগুলা হচ্ছে আপনাদের ম্যাথ রিলেটেড। সো দেখি আমাদের কি বলে। আচ্ছা, মেমোরি রিকোয়ারমেন্ট। ওকে, মেমোরি রিকোয়ারমেন্টটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এখান থেকে আপনাদের কোশ্চেন আসে। সো মেমোরি রিকোয়ারমেন্ট, সো আমরা লিমেজ যে জিনিসটা স্টাডি করলাম, এটা আসলে একটা রাউটিং অ্যালগোরিদম, এবং এই অ্যালগোরিদমটা কোথায় রান হবে, আপনার কোনো একটা পিসি বা কম্পিউটার তো এটা রান করবে, কোনো একটা সার্ভার হোক বা বিগ পিসি হোক বা বিগ ল্যাপটপ হোক, রান করবে, ডিজিটাল ডিভাইস রান করবে। সেই অ্যালগোরিদমটার যে কোডটা রান হবে, ওই কোডটা কিছু ইনস্ট্যান্ট মেমোরি ইউজ করবে। এই মেমোরির পরিমাণ কত হবে, এটা আমরা একটা এস্টিমেটেড ভ্যালু বলবো, নট ফিক্সড। তার কারণ একটা কোড লিখলে অনেক ভ্যারিয়েবল থাকে। তো মেইন যে ভ্যারিয়েবল গুলো যেগুলো সিগনিফিকেন্টলি মেমোরি কনজিউম করে, সেই গুলার একটা এস্টিমেশন আমাদের দরকার। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে আমাদের মেমোরি। তাহলে মেমোরি বলতে আসলে বোঝাচ্ছে ওই অ্যালগোরিদমটা যে কম্পিউটারে রান হবে, ওই কম্পিউটার বা কোডে রান হবে, ওই অপারেটিং সিস্টেমটা এটার জন্য সিগনিফিকেন্টলি কি পরিমাণ মেমোরি কনজিউম করতে পারে। এখন আপনার কাছে হয়তো আপাতত দৃষ্টিতে যে খুব বেশি মেমোরি হয়তো লাগবে না এরকম মনে হচ্ছে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি এমন না। কারণ আমাদের গ্রিড সাইজ আপনাদের পড়ানোর জন্য হয়তো 5/10, 5/6, 6/7 এরকম নেওয়া হচ্ছে। অ্যাকচুয়াল চিপের গ্রিড সাইজ হয়তো বিলিয়ন ইন্টু বিলিয়ন। ওকে, সো এই জন্য আসলে অনেকগুলা সেলের ইনফরমেশন ম্যাট্রিক্সের মধ্যে রাখতে হয়, এবং এই ম্যাট্রিক্স গুলা হিউজ পরিমাণ মেমোরি কনজিউম করে বসে। তো আসেন আমরা ফার্স্টে, আচ্ছা আমাদের এখানে কত দিয়ে এক্সাম্পল দিছে, আমরা এটা জাস্ট কপি করে নিয়ে আসি। আচ্ছা, সো ধরে নেন আপনার হচ্ছে, ধরে নেন আপনার এই গ্রিডটায় ওয়েব প্রপাগেট করতে হবে, খুবই একটা স্মল গ্রিড। সেই স্মল গ্রিডে ডাইমেনশনটা আপনার কাছে দেওয়া থাকবে অবশ্যই। তাহলে এটা হচ্ছে M/N, এমটা হচ্ছে উইথ, এনটা হচ্ছে হাইট। এটা কি ইউনিটে থাকবে, কতগুলা সেল আছে সেল সংখ্যার ইউনিটে থাকবে। ফর এক্সাম্পল আমাদের এই যে এক্সিস্টিংটার জন্য এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 4, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে আপনার 3। ওকে, তাহলে এই এম এন এর ভ্যালু থেকে আপনি বুঝতেই পারতেছেন টোটাল, তাহলে 3 4 12, 3 গুণ 4, টোটাল
টোটাল সেল নাম্বারটা আমরা পেয়ে যাব। টোটাল সেল, টোটাল সেল কত হবে? টোটাল সেল হবে হচ্ছে M × N, তো মানে 12টা আসতেছে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আমার কতগুলা ভ্যারিয়েবল লাগবে? প্রতিটা সেলের জন্য আমার একটা করে ভ্যারিয়েবল লাগবে, ঠিক আছে? সো তাহলে যেহেতু এখানে টোটাল 12টা সেল আছে বা M × N সংখ্যক সেল আছে, তাহলে আমাদের টোটাল 12টা ভ্যারিয়েবল লাগবে অবশ্যই। প্রত্যেকটা ভ্যারিয়েবল প্রত্যেকটা সেলের স্টেটকে মনে রাখবে। স্টেট বলতে ওইটা কি এমটি আছে, নাকি ওইটা কি কোনো অবস্টাকেল আছে, নাকি ওইটাই হচ্ছে আপনার ম্যানহাটন ডিস্টেন্স কত। ওয়েব প্রপাগেট করার সময় বিভিন্ন সেলের মধ্যে কি থাকে বলেন? ম্যানহাটন ডিস্টেন্স থাকে না? তো তাহলে কি কি থাকতে পারে? ওইটা এমটি কিনা, ওইটা কোনো হচ্ছে আপনার অবস্টাকেল আছে কিনা, ওইটার ম্যানহাটন ডিস্টেন্স কত, এই জিনিসগুলো ইনফরমেশন গুলো মনে রাখতে হয়। সো যত বেশি ইনফরমেশন আপনি মনে রাখতে চাবেন বা এনকোড করবেন, তত হচ্ছে আপনার বেশি বিট লাগবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা এই যে এই যে একটা সেল, এই একটা সেলে আমার কয় বিটের একটা ভ্যারিয়েবল দিতে হবে? হাউ মেনি বিটস? তো প্রথম কথা, ম্যানহাটন ডিস্টেন্স কত প্রকার হতে পারে? ম্যানহাটন ডিস্টেন্স দেখেন, এখানে একটা প্রপাগেট বা একটা লাইন দেখানো হয়েছে। তো এই সেলটার জন্য 1 2 3 4 5 6, 6-এর বেশি কিন্তু ম্যানহাটন ডিস্টেন্স আসা পসিবল না ফর এই সেলটার জন্য। তার কারণ আমরা একদম এক কর্নার, একদম ওয়ার্স্ট কেস চিন্তা করছি। একদম বাম বাম দিকে ডাউন কর্নার থেকে ডান দিকের আপ কর্নার পর্যন্ত আমরা হচ্ছে কাউন্ট করে চলে গেছি। এর থেকে বেশি সেল হোপফুলি আসবে না, যদি খুব বেশি অবস্ট্রাকেলে না ঝামেলা না হয়। However, তো এই যে মানে ম্যানহাটন ডিস্টেন্সের ম্যাক্সিমাম ভ্যালু কত, এইটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি ফর্মুলা ইউজ করতে পারি খেয়াল করে দেখেন তো। এটা হবে M + N - 1। এই ফর্মুলাটা হচ্ছে আপনার কতগুলা ম্যানহাটন ডিস্টেন্স আছে সেইটার একটা ইনফরমেশন। তাহলে M + N - 1। তো এটাকে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ম্যানহাটন ডিস্টেন্স বা এল বলতেছি। তাহলে এটা হচ্ছে আপনার কি? ম্যাক্স ম্যানহাটন ডিস্টেন্স পসিবল। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আপনাদের বলছি যে শুধু ম্যানহাটন ডিস্টেন্স মনে রাখলেই হবে না, ম্যানহাটন ডিস্টেন্স বাদেও আরো দুইটা এক্সট্রা ইনফরমেশন আমাদের আসতে পারে। সেটা হচ্ছে যে সেলটা কি এমটি কিনা, সেলটাতে হচ্ছে অবস্টাকেল আছে কিনা। এই জন্য টোটাল খেয়াল করে দেখেন L+2 সংখ্যক ইনফরমেশনকে এনকোড করা দরকার। এনকোডিংটা তো আমরা বাইনারিতে করব। তো বাইনারি এনকোডিং এর জন্য আমরা লগারিদম ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি স্মল এন সমান সমান log 2 ভিত্তিক L+2, এইটা দিয়ে আমার প্রতিটা সেলে কয় বিটের ভ্যারিয়েবল লাগবে এটা বের করে আনতে পারি। তাহলে আমাদের একদম, যদি আমরা কোড লিখি, কোডগুলো একদম সুপার অপটিমাইজড হবে, আমরা এটা এক্সপেক্ট করতে পারি। ওকে, যেহেতু আমাদের মিলিয়নস অফ সেল থাকবে, সো প্রতিটা সেলের বিট নাম্বার বা ভ্যারিয়েবলের বিট যদি আমরা একদম অপটিমাইজ করতে পারি, তাহলে ওভারঅল অনেক মেমোরি সেভ হবে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটা আপনাদের দেখে একটু কেমন কেমন লাগতেছে হয়তো, বাট খেয়াল করে দেখেন আমাদের এইখানে ম্যানহাটন ডিস্টেন্স টোটাল কত হতে পারে? 6টা হইতে পারে। আচ্ছা, 6 অ্যান্ড হচ্ছে আমাদের আর হচ্ছে কত, দুইটা আর এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে। তাহলে টোটাল কয়টা বিষয়কে এনকোড করতে হবে? 8টা বিষয়কে এনকোড করতে হবে। এখন এই যে লগারিদম কেন আসছে? লগারিদম ছাড়াও আপনি মুখে মুখে করার কথা কেন, আপনারা কিন্তু বিভিন্ন স্টেট ডায়াগ্রাম আঁকতে যেই করে আসছেন যে হ্যাঁ, তাহলে 8টা স্টেট ডায়াগ্রামের কথা চিন্তা করেন, যে এফএসএম এর কথা চিন্তা করেন, তাহলে আরো বুঝতে পারবেন। 8টা স্টেট হইলে আমরা কয়টা বিট ইউজ করতাম? 8টা স্টেট হইলে আমাদের 3 বিট ইউজ করা লাগতো। এইখানেও ব্যাপারটা সেম। এইখানেও আমাদের 8টা, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু মনে রাখতে হচ্ছে বা 8টা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট আছে, এই জন্য আমাদের এখানে 3 বিট দরকার। সো এই ইনফরমেশনটা সুন্দর করে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেস করার জন্য আসলে log2 ইউজ করা হয়েছে। এই যে এইটাতে যে 3টা আসতেছে, এটা আপনি log 2 ভিত্তিক 8 যদি দেন, তাহলেই কিন্তু এটা সমান সমান কিন্তু 3 চলে আসবে।
ঠিক আছে, তো এটা আপনি মুখে মুখে 2 টু দি পাওয়ার n এর হিসাবে করেন, ওটা লগারিদমে 2 দিয়েও ইজিলি করে ফেলা যায়। ওকে, আচ্ছা, সো তাহলে টিল নাও আমরা কি কি পাইলাম আমি আবার বলি। তাহলে আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে পার্সেল বিট। তাহলে পার্সেল বিটকে আমরা এন হিসেবে প্রকাশ করছি, এন সমান সমান লগ 2 ভিত্তিক L+2। তাহলে এলটা হচ্ছে, এল বেসিক্যালি হচ্ছে কি, এল হচ্ছে m+n−1, আর এম এন হচ্ছে ওই যে রোস এবং কলামের সংখ্যা, রো কলামের সংখ্যাটা হচ্ছে এম এন। ওকে, আচ্ছা, হইলো। তাহলে আমি পার বিটস মেমোরি জানলে তো হবে না, আমার তো টোটাল মেমোরি লাগবে। তাহলে আমি টোটাল মেমোরি কিভাবে পাবো? এটা খুবই সিম্পল, যে আমার পার বিটে যে পরিমাণ মেমোরি লাগে, বা সরি পার সেলে যে কয় বিট লাগে, এটাকে আমরা যদি টোটাল সেল নাম্বার দিয়ে গুণ করে দিই, তাহলেই তো আমাদের টোটাল মেমোরি চলে আসবে। তাহলে টোটাল সেল কয়টা? টোটাল সেল হচ্ছে m×n, ইন্টু এন হচ্ছে আমাদের পার সেলে বিট সংখ্যা। এটা দিয়ে আমরা টোটাল মেমোরিটা পেয়ে যাব। সো হোপফুলি সবাই মেমোরির ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এখানে কিন্তু পার সেলে কতটুকু মেমোরি লাগবে, টোটাল কতটুকু মেমোরি লাগবে, এইভাবে আর কি কোশ্চেনগুলা চলে আসবে। ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে এই যে এইটাকে কিন্তু কি করতে হবে বলেন তো? এইটাকে করতে হবে হচ্ছে সেইল। আপনাদের সেইল অপারেশন হোপফুলি মনে আছে। সেল কেন করতে হবে দেখেন, আমি আরেকটা ডিফারেন্ট, এই যে এখানে তো একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিছি, জাস্ট 6 2 8, সেখান থেকে আমরা 3 বিট আসতেছে। যদি এইখানে আমি চিন্তা করে দেখেন যে 6 আর 3 হইতো, তাহলে টোটাল কত আসতো? 9। এখন লয়কে যদি আপনি log 2 ভিত্তিক 9 দিতেন, তাহলে এক্সাক্ট হয়তো, আমি এখন ক্যালকুলেটর নাই আমার কাছে, আমি ভ্যালু বলতে পারতেছি না, বাট এটা 3 পয়েন্ট মনে করেন 2 টাইপের কিছু আসছে, 3.2 আসছে এটা। তো তাহলে এখন বলেন, 9টা যদি আপনার স্টেট চলে আসে, তাহলে আপনার কয় বিট লাগবে? 3.2 বিট কি আপনি দিতে পারবেন? তাহলে দুইটা অপশন, এক হচ্ছে আপনার 3 বিট ইউজ করা, অথবা একটা হচ্ছে 4 বিট ইউজ করা। তো আপনি যদি 3 বিট ইউজ করেন, সেটাকে বলে ফ্লোর, মানে 3 এর উপর যাই থাকুক না কেন, 4 পর্যন্ত না গেলে ওইটাকে আমরা 3 করে দিব, এটাকে বলে ফ্লোর, নিচের দিকে নিয়ে চলে আসা। আর আমি 3 ক্রস করে গেলেই যাই থাকুক না কেন, সেটাকে আমরা 4 করে দেওয়াকে বলে ফ্লোর, সরি সেইল। তো আমাদের এখানে আসলে 3 এর উপরে যেহেতু উঠে গেছে, তাহলে 3 বিট দিয়ে আর এটাকে এক্সপ্রেস করা সম্ভব না। এই জন্য আমাদের 1 বিট বাড়াই নিতে হবে, এই জন্য আসলে আমাদের ফ্লোর করতে হবে। তো ফ্লোরের চিহ্ন এরকম ভাবে ফ্লোরের চিহ্ন ইউজ করা যায়, সরি সরি সরি, ফ্লোর না, সেইলের কথা বললাম, তো আমাদের সেইল করতে হবে। সেইল করার জন্য আমরা এরকম চিহ্ন ইউজ করতে পারি, যে দুইটা দাগ, দুইটা দাগের মাথার দিকে হচ্ছে আমরা একটু এক্সটেন্ড করব, নিচের দিকে ফাঁকা থাকবে, তো এটাকে বলে সেইল চিহ্ন। তাহলে সেইল করলে 4 আসতেছে, তো এই ক্ষেত্রে আমাদের 4 বিট আসতেছে। তো যাই হোক, আমাদের এই যে লগের ভ্যালুটাকে হচ্ছে আমাদের সেইল করতে হবে। ওকে, তাহলে এল থেকে এখানে আবার আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। এল গিভেন, গিভেন মনে করেন হচ্ছে আপনার এল, এল থেকে যখন আপনি এন বের করবেন, তখন কিন্তু এই যে নর্মাল প্রসিডিউর সেইল করতে হবে। আবার কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার উল্টা কাজ করতে হয়। উল্টা কাজটা কেমন? আপনার হচ্ছে এন দেওয়া আছে, গিভেন এন মানে কয় বিট দেওয়া আছে, এইখান থেকে হচ্ছে আপনার উল্টা করে এল বের করতে হবে ফর এক্সাম্পল। সো এল এর ক্ষেত্রে তখন আমরা কিন্তু ফ্লোর করব। সো এটা আপনি একটু লজিক্যালি চিন্তা করলেই বুঝতে পারবেন কেন এরকম করা হচ্ছে। ওকে, সো মেমোরির জন্য এইটুকুই এনাফ। আর একটা জিনিস হচ্ছে, এটা খুবই ইজি ইজি ম্যাথ। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেমোরি অপটিমাইজেশন। মেমোরি অপটিমাইজেশন, সো একটু আগে আমরা যে লিমেজ অ্যালগোরিদমটা দেখলাম, সেটা আসলে ন্যাচারাল নাম্বার ছিল। আর এখন আমরা হচ্ছে, তাহলে আমরা একটু লিখি, লিমেজ অ্যালগোরিদমকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে ওই যে প্রপাগেট করার সময় 1 2 3 4 5 6 7 এইভাবে যাচ্ছে, 6 7 8,
তো এটা আসলে ম্যানহাটন ডিস্টেন্সের মতো করে আসছিল। আর একটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ম্যানহাটন ডিস্টেন্সটা লিখি না। অ্যাকচুয়াল ম্যানহাটন ডিস্টেন্সটা না লিখে আমরা ওইটার পরিবর্তে কোনো একটা প্যাটার্ন লিখি। তো প্যাটার্ন হইতে পারে মনে করেন 1 2 3, এটা, তারপর আবার 1 2 3 হইলে আবার 1 2 3, তারপর আবার 1 2 3। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। আর ন্যাচারাল নাম্বার হইলে আমরা এই যে 9 পর্যন্ত যাইতে কি করতাম, 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে চাইতাম। ইভেন এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা চাইলে যে এরকম প্যাটার্নও আছে, 0 0 1 1, 0 0 1 1, 0 0 1 1, এভাবেও আমরা চাইলে যাইতে পারি। ওকে, এই প্যাটার্ন গুলা দিয়েও আমরা করতে পারবো। এখন এই প্যাটার্ন যদি থাকে তাহলে আমরা কিভাবে মেমোরি সূত্র বের করব, বা মেমোরি আসলে কম লাগবে কিনা। ফার্স্ট অফ অল, মেমোরি অনেক বেশি কম লাগবে। তার কারণ খেয়াল করে দেখেন, এই যে উপরেরটায় আমার ডিফারেন্ট 9টা সিম্বলকে মনে রাখতে হয়েছে, আর নিচেরটায় আসলে কি, যেহেতু সিম্বল গুলো রিপিট হচ্ছে এই জন্য সিম্বলের সংখ্যা কি কম মনে রাখতে হচ্ছে। যদিও একটু সামান্য ডিসঅ্যাডভান্টেজ আছে, তারপরেও ওভারঅল থিঙ্ক করলে এটাই হচ্ছে আমাদের জাস্ট সিম্বল কত, সিম্বল হচ্ছে আমাদের 3টা। এইটাই আমাদের সিম্বল কত, দেখেন শুধু 0 আর 1 ইউজ করছি, তাহলে এটা সিম্বল কত, 2টা। ঠিক আছে, তাহলে আমাদের মেমোরির ফর্মুলার জন্য তো এন লাগে। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আপনি এলটা কিভাবে বের করবেন, এল হবে হচ্ছে আপনার, ওহো, আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এল হবে m+n-1। আর এই ক্ষেত্রে আমাদের এল হবে সিম্পল সিম্বল নাম্বার, যতগুলো ডিফারেন্ট সিম্বল আছে ওইটাই। তো খেয়াল করে দেখেন, আমার ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে গ্রিড বড় হয়ে গেলে কিন্তু গ্রিডের সাইজের পরে এল এর ভ্যালু ডিপেন্ড করতেছে। কিন্তু প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু গ্রিড যত বড়ই হোক না কেন আর যত ছোটই হোক না কেন, এটা কিন্তু এল এর ভ্যালু গ্রিডের সাইজের পরে ডিপেন্ড করে না। এল এর ভ্যালুটা ডিপেন্ড করে কি কি প্যাটার্ন ইউজ করতেছেন প্যাটার্নের উপর। তো আমরা চাইলে প্যাটার্নটা নিজেদের ইচ্ছা মতো রেখে আমরা ইজিলি কাজ করে ফেলতে পারি। ওকে, সো তাহলে মেমোরি বের করার ক্ষেত্রে এটা তো শুধু এল বের করলাম, এল বের করা দুইটার ক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা। এটার ক্ষেত্রে যেমন এন ইজ ইকুয়ালস টু লগ 2 L+2, এটার ক্ষেত্রেও সেম ফর্মুলা, এন ইজ ইকুয়ালস টু লগ 2 L+2। আর টোটাল মেমোরির জন্য কিন্তু আবার সেম ফর্মুলা, টোটাল মেমোরি, মেমোরিকে আমি মেম হিসেবে লিখলাম, তাহলে মেম হচ্ছে কত, এম ইন্টু এন, মানে এই টোটাল সেল সংখ্যা ইন্টু এন। এটাও যা, এখানেও কিন্তু টোটাল মেমোরি সেম, এম ইন্টু এন ইন্টু এটা হচ্ছে এন। সো আপনি ছোট একটা এক্সাম্পল নিয়ে করলেই দেখবেন মেমোরির সংখ্যা অনেক কম বেশি হবে। ফর এক্সাম্পল, এই যে 1 থেকে 9 পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, তাহলে 1 থেকে 9 পর্যন্ত নিলে 1 থেকে 9 পর্যন্ত যাইতে গেলে আপনার পার বিটে এটা এন এর ভ্যালু কত হবে, এখানে যেটা দেওয়া আছে, এটা এন এর ভ্যালু হবে হচ্ছে 9, আর এখানে 2 11, 11-র জন্য 4 বিট লাগবে। আবার এইখানে দেখেন সেম প্রবলেম, এল আসছে 3, 3-এর আর 2 বেশি 5, 5-এর জন্য এন এর ভ্যালু কত লাগবে, 3। ঠিক আছে, 3 বিট লাগবে। তো তাহলে খেয়াল করে দেখেন, একই একই গ্রিড সাইজের জন্য উপরেরটায় আমাদের হয়তো লাগতেছে 4 বিট, নিচেরটায় লাগতেছে 3 বিট। ওকে, সো এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। এই গ্রিড সাইজের সংখ্যাটা যত বড় হবে এই ডিসক্রিমিনেশনটা তত বাড়বে, তত আমরা বেশি বেনিফিট পাবো বেসিক্যালি। ওকে, আচ্ছা, সো মেমোরির ক্যালকুলেশন হোপফুলি বুঝে ফেলছেন। এখন এই যে আপনাদের স্লাইডে কিছু ম্যাথ করে দেখানো আছে, এগুলো নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, সো আমি হচ্ছে এইখানে আহ, আচ্ছা, এই যে এইখানে এই প্যাটার্ন দিয়ে কিভাবে আমাদের লিমেজ অ্যালগোরিদমটা করতে হয় সেটার একটা এক্সাম্পল দেখানো আছে, এটা একটু এক্সপ্লেন করে দিই আপনাদের। আচ্ছা, তো আমাদের চাইলে আপনাকে কোশ্চেনে বলে দিতে পারে যে না, ন্যাচারাল নাম্বার না দিয়ে ইউজ প্যাটার্ন 1 2 3, এই প্যাটার্নটা হয়তো আপনাকে ইউজ করতে বলছে। তো এই প্যাটার্নটা যদি ইউজ করতে বলে তখন আপনার কি করতে হবে, দেখেন
আমি এখানে ওভাররাইট করি এদের সাথে। প্রথমে এক 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 দিছি, পরে দুই 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 দিছি, তারপরে আমরা কি তিন থ্রি দেওয়া হচ্ছে। তাহলে দেখেন আমাদের প্যাটার্ন কি এক ওয়ান টু থ্রি না, ওয়ান টু থ্রি তো শেষ শেষ হয়ে গেছে। তাহলে ওয়ান টু থ্রি যদি শেষ হয়ে যায় তারপর কি দিব? তারপর আমরা ন্যাচারাল নাম্বারে কি ফোর দিতাম, বাট এখানে কি এই যে প্যাটার্ন ইউজ করা মানে এটা রিপিট করতে হবে। তো ওয়ান টু থ্রি শেষ হয়ে গেলে আবার আপনি এর পাশে ওয়ান দিবেন। এই যে থ্রি এর পরে যে যে জায়গায় ফোর আসার কথা ছিল ওই জায়গাগুলোতে ওয়ান দিচ্ছি। তারপর ওয়ানের পরে আবার টু দেওয়া হয়েছে, ঠিক আছে, তার মানে রিপিট পিরিয়ডিক। তারপরে আমাদের থ্রি দেওয়া হচ্ছে, থ্রি দেওয়া হচ্ছে। তারপর থ্রি থ্রি কমপ্লিট হয়ে গেলে দেখেন আবার আর এক সাইকেল শেষ হয়ে গেছে, এবার কি ফোর দিতে হবে। ফোর এর পরিবর্তে কত আসবে? ওয়ান আসবে আমাদের এখানে। হুম। তো ওয়ানেই কিন্তু বেসিক্যালি হিট হয়ে গেছে, আর তো আমাদের এখানে এক্সট্রা প্রপাগেট করছে আসলে। আমাদের এক্সট্রা প্রপাগেটে যে এগুলা কিন্তু লাগবে না আসলে, এই কটা লাগবে না। সো আমি যেহেতু হিট করে ফেলছি কাজ হয়ে গেছে। এখন আপনার মনে হইতে পারে যে ব্যাক ট্র্যাকের ক্ষেত্রে কি ঝামেলা হবে? না, ব্যাক ট্র্যাকের ক্ষেত্রে আপনার ঝামেলা হবে না। সো ব্যাক ট্র্যাকের ক্ষেত্রে কি এক্সপেক্ট করবেন? থ্রি টু ওয়ান, থ্রি টু ওয়ান, থ্রি টু ওয়ান, এই উল্টা ভাবে যেটা আছে এটা এক্সপেক্ট করবো। তো খেয়াল করে দেখেন ব্যাক ট্র্যাক করতে গেলে ওই যে ওয়ান এর পরে তাহলে আমার এই যে ওয়ান ওয়ান দিয়ে শুরু হলো, ওয়ানের পরে কি আসবে? থ্রি। এই যে দেখেন ওয়ানের পরে আমরা থ্রি পাচ্ছি। তারপর থ্রি এর পরে কি আসবে? টু। থ্রি এর পরে আমরা টু খুঁজে টুও পেয়ে গেলাম। টু এর পরে ওয়ান আসবে। সেই ওয়ানটাও দেখেন, ওয়ানটা ওই যে রাইটেও যাওয়া যায় নিচেও যাওয়া যায়, কিন্তু বুঝতেই পারতেছেন আমরা কেন নিচে যাচ্ছি। তার কারণ ডিরেকশনটাকে আমরা কনস্ট্যান্ট রাখার ট্রাই করতেছি, যদি সুযোগ থাকে তখন আর কি। তারপরে কি থ্রি, ওয়ানের পরে হচ্ছে আপনার থ্রি, থ্রি এর পরে টু, টু এর পরে ওয়ান। এইভাবে আমরা আর কি ব্যাক ট্র্যাক করে পেয়ে যাব লাইনটা। তো তারপরে আবার সেম ভাবে মেটাল টেটাল দিয়ে দিবেন। তো জাস্ট প্যাটার্নের ক্ষেত্রে আমরা একদম সিকোয়েন্টলি ইউজ না করে প্যাটার্নটা ইউজ করব। এবং এখানে একটু ডিসঅ্যাডভান্টেজ এটাই, আগেরটায় হচ্ছে আপনি দেখেই বলে ফেলতে পারছিলেন যে ম্যানহাটন ডিস্টেন্স কত হবে। এখানে ম্যানহাটন ডিস্টেন্সটা আপনার নিজের গুণে বা কাউন্ট করে বের করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা প্রবলেম আছে জিরো জিরো ওয়ান ওয়ান দিয়ে। সো এখানে আসলে জিরো জিরো ওয়ান ওয়ান এর জন্য চারটা সিম্বল আমরা ইউজ করব না। চারটা সিম্বল ইউজ না করে আমরা এখানে দুইটা সিম্বল দিয়ে চিন্তা করব। তো ম্যাথ করার সময় এখানে এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু টু। তো এখানেও দেখেন এই যে সোর্স থেকে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এইভাবে আর কি প্রপাগেট করে এগোচ্ছে। অ্যান্ড দেন আমাদের ব্যাক প্রপাগেটটাও সিমিলার ভাবে হবে। Okay? তো এগুলো আর কি বাসায় বিভিন্ন প্যাটার্ন দিয়ে ট্রাই করবেন। এবং এই যে সবগুলার জন্য যে মেমোরিটা আসবে এই মেমোরিটা ক্যালকুলেট করে এই যে দেখেন এখানে দেওয়া আছে, কিছু ম্যাথ করে দেওয়া আছে। ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, জাস্ট পার বিটের জন্য, সরি পার সেলের জন্য বিট বের করবেন, তারপরে হচ্ছে সেল নাম্বার দিয়ে বিটকে গুণ করলেই মেমোরি চলে আসবে। আর একটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে যে বাইট বিটের ব্যাপারটা তো আপনারা জানেনই সবাই। বাইট আর বিটের মধ্যে কি সম্পর্ক আমরা কি জানি? 8 বিট সমান 1 বাইট। তো এই কনভার্সনটা করে রাখা হয়েছে মেমোরিটাতে। তো তার মানে 8 দিয়ে ভাগ করলেই আসলে বিটের থেকে বাইটে চলে যাবে। ওকে। আচ্ছা, সো আপনাদের লিমেজ অ্যালগরিদম আসলে এই পর্যন্তই ছিল। এটা ওভারঅল অনেক ইজি টপিক, বাট কিছু কনফিউশন আছে। কনফিউশন গুলো আপনাদের অলরেডি আমি দেখাইছি। দুইটা সোর্স থাকলে কি করবেন, দুই জোড়া সোর্স টার্গেট থাকলে কি করবেন, তারপর হচ্ছে সোর্সের পাশে মেটাল থাকলে কি করবেন, টার্গেটের পাশে মেটাল থাকলে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল কোনো জায়গায় মেটাল থাকলে কি করতে হবে। এই জিনিসগুলো, এই কোশ্চেনের অ্যান্সার গুলো একটু ক্লিয়ারলি আপনাদের মাথার মধ্যে থাকলে তাহলে হোপফুলি এই কোশ্চেন গুলা আপনাদের কাছে খুবই ইজি হবে, এভাবে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। বাট এইগুলা যদি একটু ঠিক করে বুঝতে না পারেন তখন কিন্তু আটকাই যেতে পারেন। আচ্ছা, তো আপনাদের এই পর্যন্তই বেসিক্যালি আজকে